এইবার আসো আমরা চলে যাই বিশেষ টাইপের ভেক্টরের মধ্যে। এখান থেকে কিন্তু অনেকগুলো কয়ের প্রশ্ন আসে, অনেকগুলো ক্ষয়ের প্রশ্ন আসে। এই টপিকগুলো খুবই খুবই সহজ, মানে তুমি যদি একবার একটু চোখ বুলাও তাহলেই তোমার মাথার মধ্যে ভালোভাবে গেঁথে থাকবে। কিন্তু ওই একবার চোখ বুলানোটা ম্যান্ডেটরি, তা না হলে নামগুলো এরকম যে দেখা যায় আমরা কিন্তু প্যাচ লাগায় যাই। ঠিক আছে, ওকে। সো তাহলে চলো আমরা দেখি। প্রথমে আসে হচ্ছে সমান ভেক্টর। সমান ভেক্টর, সো সমান ভেক্টর কি? সমান ভেক্টর হচ্ছে সমজাতীয় ভেক্টরগুলো যাদের মান সমান এবং দিক একই। প্রথম প্রশ্ন হচ্ছে ভাইয়া সমজাতীয় মানে কি? সমজাতীয় মানে হচ্ছে, মনে করো এইটা আমি একটা ভেক্টর প্রকাশ করলাম। সো ভেক্টর কেমনে প্রকাশ করতে হয় এগুলো আশা করি আমরা জানি, যে একদিকে তীর চিহ্ন দিতে হয় একটা লম্বা দাগ দিয়ে, তাই না? এই মাথা যেটা থাকে এটাকে আমরা বলি হচ্ছে আদি বিন্দু, এইটাকে আমরা বলি হচ্ছে আদি বিন্দু, এবং এইটাকে আমরা বলি হচ্ছে শীর্ষবিন্দু, এইটাকে আমরা বলি শীর্ষবিন্দু, তাই তো? তো সমান ভেক্টর হচ্ছে সেই সকল ভেক্টর, যে সকল ভেক্টরগুলোর সমজাতীয় এবং যাদের মান সমান, দিক একই দিকে। তো মান সমান, দেখো আগে যেটা বলছিলাম সমজাতীয়, সমজাতীয় মানে কি? সমজাতীয় মানে হচ্ছে সাপোজ এই ভেক্টরটা দিয়ে যদি 5 মিটার বোঝানো হয়, 5 মিটার অর্থাৎ একটা সরণ বোঝাচ্ছে, তাহলে আরেকটা ভেক্টর যদি আমি নেই, এই ভেক্টরটাও যদি মান সমান হয় এবং সেইটা যদি একই রাশি নির্দেশ করে, যে এটাও সরণ এটাও সরণ, এবং তাদের দিকও খেয়াল করো একই দিকে, তাহলে কিন্তু আমরা বলতে পারবো এই দুইটা ভেক্টর হচ্ছে সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টরস। তাহলে দেখো সমজাতীয় বলতে এরকম দুইটা ভেক্টরকে সমজাতীয় বলা যাবে না। যদি এরকম হয় একটা ভেক্টর দিয়ে বোঝাচ্ছে 5 মিটার এবং আরেকটা ভেক্টর দিয়ে বোঝাচ্ছে 5 নিউটন, তাহলে কিন্তু দুইটার রাশি একই রকম হলো না। একটা মিটার আর একটা নিউটন, অর্থাৎ একটা দিয়ে সরণ বোঝাচ্ছে আর একটা দিয়ে বল বোঝাচ্ছে। যদি এরকম হয় দুইটা ভিন্ন ভিন্ন রাশি হয়ে যায়, তাহলে কিন্তু সেইটা সমজাতীয় আর আমরা বলতে পারবো না। ঠিক আছে, তাহলে দেখো সমজাতীয় হতে হলে কিন্তু দুইটা একই রাশিকে নির্দেশ করতে হবে। অর্থাৎ এটা যদি সরণ হয় এটাও সরণ, এইটা যদি বেগ হয় তাহলে এটাও বেগ। ঠিক এভাবে করেই দুইটাকে আমি তখনই সমান ভেক্টর বলতে পারবো যখন তাদের মান হবে সমান এবং দিক হবে সমান এবং তারা সমজাতীয় হবে। এখন মান সমানটা ছবিতে আমরা কিভাবে বোঝাই? সো মান সমানটা বোঝানোর জন্য আমাদেরকে কিন্তু ওই ভেক্টরগুলোর দৈর্ঘ্যটাকে সেম রাখতে হয়, দৈর্ঘ্যটাকে সেম রাখতে হয়। অর্থাৎ যতক্ষণ আমরা যদি এইভাবে করে দেখি যে এই দিকে একটা ভেক্টর আছে এবং মনে করো আমাদের এইরকম আরেকটা ভেক্টর আছে, তো এই ভেক্টরটাকে যদি আমি বলি এটা হচ্ছে 10 নিউটন বল নির্দেশ করছে এই ভেক্টরটা দিয়ে, তাহলে এটা কিন্তু তার তুলনায় ছোট ভেক্টর। তাই এটাকে কেউ যদি বলে এটা 12 নিউটন তাহলে কিন্তু হবে না, বা কেউ যদি বলে এটা হচ্ছে 10 নিউটন তাহলে কিন্তু হবে না। কেন? কারণ এখানে অবশ্যই আমাদের কিন্তু এইটা সাইজ বড় এটার সাইজ ছোট। যেটার সাইজটা ছোট, যেই ভেক্টরটা আমরা আরেকটার তুলনায় ছোট করে আঁকবো, এটার মানে বোঝাবে তার মানটাও কিন্তু ছোট। অর্থাৎ এটা যদি 10 নিউটন হয় এটা হতে পারে এটা হয়তো বা 6 নিউটন, বা এটা হইতে পারে 5 নিউটন। অর্থাৎ প্রপোর্শনালি আঁকতে হবে। ঠিক আছে, যদি আমি অর্ধেক আঁকতাম তাহলে এটা হতো 5 নিউটন। ঠিক আছে, অর্থাৎ দৈর্ঘ্য যেই ভেক্টরটা যত বড় সেই ভেক্টরটা তত বড় মান বোঝায়, আর অ্যারো সাইনটা দিয়ে দিকটা বোঝাচ্ছে। ভেরি গুড। এবার আসো বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর আমরা কাদেরকে বলি, নামগুলো একটু খেয়াল রেখো, ইংরেজি নামগুলো একটু খেয়াল রেখো। এটা হলো ইকুয়াল ভেক্টর, এটা হচ্ছে নেগেটিভ ভেক্টর। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এইখানে আমাদের যখন বিপরীত ভেক্টরের কথা বলা হচ্ছে, বিপরীত ভেক্টর কোনগুলো হবে? মনে করো এইটা যদি একটা ভেক্টর বোঝায়, তাহলে এর বিপরীত ভেক্টরটা কোনটা? বিপরীত ভেক্টরটা হচ্ছে ঠিক এটার বিপরীত দিকে যে ভেক্টরটা আছে সেইটা। এবং অবশ্যই মানগুলা সমান হতে হবে, কিন্তু বিপরীত হতে হবে ডিরেকশনটা, এবং সমজাতীয় হতে হবে। অর্থাৎ এটা দিয়ে যদি আমরা 5 নিউটন বুঝে থাকি, এইটার মানও কিন্তু 5 নিউটন যদি বুঝায়, কিন্তু দিক তো উল্টা দিকে। আমি জাস্ট মানটা লিখছি এইখানে। সো দিকটা যেহেতু উল্টা দিকে, সেই জন্য কিন্তু আমাদের এটাকে আমরা
ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর বলতে পারবো। কি কারণে বলতে পারবো? কারণ এরা সমজাতীয়, এদের মান সমান, কিন্তু দিকটা একটা আরেকটার উল্টা। ভেরি গুড। অ্যারো সাইনটা দিতে বারবার ভুলে যাই, শাহাদাত হোসেন বলেছো। সো না, অ্যারো সাইন যেটা, এই অ্যারো সাইনটা কিন্তু দেওয়াটা মাস্ট, ম্যান্ডেটরি, না হলে কিন্তু বোঝা যাবে না যে ভেক্টরটা কোন দিকে কাজ করছে। এখন দেখো চিটাগাং বোর্ড 2016 এইখানে একটা প্রশ্ন আসছিল, সেটা কি? দুটি সমান সমজাতীয় ভেক্টরের লব্ধি শূন্য হতে পারে কি না। এইটা একটু তোমরা উত্তর দাও তো, আমি একটু দেখতে চাই। দুটি সমান সমজাতীয় ভেক্টরের লব্ধি শূন্য হতে পারে কিনা। সমান এবং সমজাতীয়, দেখো খেয়াল করে যেটা বলছে, আমি জাস্ট বুঝাই দিচ্ছি, পরে সুন্দর করে এটার উত্তর গুছানো লেখা আছে, পরীক্ষায় আসলে কিভাবে করে লিখবে এটা বলা আছে। আমি জাস্ট আগে একটু বুঝাই দিয়ে যাই। দেখো, দুইটা সমান এবং সমজাতীয় ভেক্টর, দুইটা সমান এবং সমজাতীয় ভেক্টরের লব্ধি শূন্য হতে পারে কিনা। খেয়াল করো, একটা ভেক্টর যদি এইটা হয়, তাহলে তার সমান ভেক্টর কিন্তু একই ডিরেকশন বরাবর কাজ করবে। এইটা যেই ভেক্টর, এইটাও কিন্তু যদি সমান ভেক্টর হয়, তাদের ডিরেকশন কিন্তু একই হবে। তাহলে আমাকে বলো তো, দুইটা সমান সমজাতীয় ভেক্টরের লব্ধি কি শূন্য হতে আসলে পারে? উত্তর হচ্ছে পারে না। কারণ দুইটা সমান ভেক্টর যদি বলা হয়, তাহলে তারা তখনই সমান হতে পারবে যখন তাদের মান সমান, দিক সমান। সো দুইটা সমান ভেক্টর যদি আমি যোগ করি, তাহলে তাদের কিন্তু লব্ধি যেটা, এটা কিন্তু শূন্য হতে পারে না। আমাকে কি করতে হবে? যদি আমি দেখা যায় একটা ভেক্টরকে বিপরীত করে যোগ করি, তখন লব্ধি শূন্য হতে পারে। যদি একটা ভেক্টরকে বিপরীত করে যুক্ত করা হয়, তখনই কিন্তু লব্ধিটা শূন্য হতে পারে। কিন্তু এই দুইটা কিন্তু পরস্পর সমান ভেক্টর, সো দুইটা সমান ভেক্টরের লব্ধি কি শূন্য হতে পারে? দুইটা সমান ভেক্টর, মান এক, দিক এক, তাহলে কি এটা সমান হতে পারে? পারে না কিন্তু। সো তাহলে এটা খেয়াল রাখতে হবে। খুবই ট্রিকি প্রশ্ন, তবে এই টাইপের প্রশ্নগুলোর ক্ষেত্রে যেভাবে উত্তরটা দেওয়া উচিত, যে প্রথমে তোমার আগে সমান ভেক্টরের সংজ্ঞাটা দিবা, কারণ এটা ক্ষয়ের প্রশ্ন আসছে। সো সমান ভেক্টরের আগে ডেফিনেশনটা লিখে দিবা, সমান ভেক্টর হতে গেলে কি কি হওয়া লাগে, এবং তারপরে বলবা যে দুইটা যদি সমান ভেক্টর হয়, তাহলে একই দিকে কাজ করার দরুন তাদের লব্ধি কখনো শূন্য হতে পারবে না। কিন্তু কিভাবে শূন্য হতে পারবে সেটাও বলে দিবা, যে সমান ভেক্টর যদি এরকম এরকম হয় যে যাদের মান সমান কিন্তু বিপরীত দিকে কাজ করছে, তখন তাদের লব্ধির কিন্তু শূন্য হতে পারে। সো এটা নিজের ভাষায় সুন্দর করে গুছাই বলবা। সো কিভাবে করে বলবা, এটার একটা ডেমো দেওয়া আছে, এই ডেমোটা তুমি দেখলেও বুঝে যাবা যে দুইটা সমান সমজাতীয় ভেক্টর লব্ধি শূন্য হতে পারে যদি ভেক্টর দুটি দিক বিপরীত হয়। যদি দিক বিপরীত হয়, সো এখানে ক্লিয়ার করে বলা আছে যদি দিকটা বিপরীত হয় তাহলে। ওকে, ভেরি গুড। তারপরে যাই, দেখো সদৃশ ভেক্টর এবং বিসদৃশ ভেক্টর। এই জিনিসটা কি? সদৃশ ভেক্টর হতে গেলে সমজাতীয় হতে হবে, কিন্তু এখানে মান সমান হওয়া লাগবে না, মান সমান হওয়াটা ম্যান্ডেটরি না, দিকটা সমান হলেই কিন্তু হবে। যে আমাদের এখানে সমজাতীয় এবং একই দিকে, খেয়াল করো, সদৃশ ভেক্টর হতে গেলে তাদেরকে জাস্ট একই দিকে, এই ক্রাইটেরিয়াটা, এবং সমজাতীয় এরকম হলেই কিন্তু তাদেরকে আমরা লাইক ভেক্টর বা সদৃশ ভেক্টর বলতে পারবো। আর বিসদৃশ ভেক্টর কি? সমজাতীয় এবং পরস্পর বিপরীত দিকে কাজ করতে হবে। যেমন একটা এক্সাম্পল দিই, যে মনে করো এখানে হচ্ছে আমাদের যেই ভেক্টরটা, এটা একটা সরণ ভেক্টর। সো এই সরণ ভেক্টরের মান আমি মনে করলাম 50 মিটার, এবং আরেকটা সরণ ভেক্টর মনে করো একই দিক বরাবর কাজ করছে, এটার মান আমি মনে করো বললাম 30 মিটার। তাহলে কিন্তু এই দুইটা ভেক্টরকে আমরা সদৃশ ভেক্টর বলতে পারবো, কারণ তাদের দিক একই দিকে এবং তারা আসলে একই জাতীয়, অর্থাৎ দুইটাই কিন্তু সরণই নির্দেশ করছে। ভেরি গুড। এবং বিসদৃশ কোনগুলো? বিসদৃশ হচ্ছে যে আমাদের দুইটা ভেক্টর, তারা হচ্ছে জাস্ট বিপরীত দিকে যদি ক্রিয়াশীল থাকে, মান সমান না হলেও কোনো অসুবিধা নাই, কিন্তু সমজাতীয় হতে হবে এবং বিপরীত দিকে ক্রিয়াশীল থাকতে হবে, তাহলেই আমরা এদেরকে বিসদৃশ ভেক্টর বলবো। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে, একটু জেনে রাখো, যদি এবছর চলে আসে যে আমাদের সমান ভেক্টর যেগুলো আছে, সকল সদৃশ ভেক্টর, বা আমি এটা বলতে পারি, দেখো সকল সমান ভেক্টর, সকল সমান ভেক্টর সদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টর। অবশ্যই পরীক্ষা এরকম আমার মতো ইংলিশে লিখবা না, বাংলাতেই এভাবে লিখে দিবা।
সকল সমান ভেক্টর সদৃশ ভেক্টর, কিন্তু কিন্তু সকল সদৃশ ভেক্টর কি সমান ভেক্টর হবে? সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর নয়। এই প্রশ্ন আসেনি কখনো, কিন্তু এরকম টাইপের প্রশ্ন আসে, সামনে কয়েকটা অনুধাবন দেখলেই বুঝবা। সো সকল সমান ভেক্টর সদৃশ ভেক্টর, কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান ভেক্টর না। যেমন কি বললাম দেখো, যদি আমাদের এই ভেক্টরটার মান 50 মিটার হতো, তাহলে কিন্তু দুইটা ভেক্টরকে আমরা সমানও বলতে পারতাম, সদৃশও বলতে পারতাম। সমান হলে কিন্তু তাদেরকে একই দিকে হতেই হবে, মানও একই হতে হবে, ঠিক না? তো তাহলে আমরা এখান থেকে যেটা দেখছি যে যদি সমান ভেক্টর হয় তাহলে তাদের কিন্তু ডিরেকশন যেটা আছে সেটা কিন্তু একই দিকে হতে হয়, মানও একই হতে হয়। আর ডিরেকশন যদি একই দিকে হয় তাহলেই কিন্তু আমরা সেটাকে সদৃশ ভেক্টর বলে ফেলতে পারবো। ভেরি গুড। ওকে, তারপরে আসো যে একই কথা কিন্তু বিসদৃশ এবং এই যে বিপরীত বা ঋণাত্মক ভেক্টরের জন্যও প্রযোজ্য। যে আমাদের সকল টাইপের ঋণাত্মক ভেক্টরকে কিন্তু বিসদৃশ ভেক্টর বলা যাবে। লিখে দেই একটু, যে সকল ঋণাত্মক ভেক্টর, সকল ঋণাত্মক ভেক্টর, সকল ঋণাত্মক ভেক্টরকে বিসদৃশ ভেক্টর বলা যাবে। বিসদৃশ ভেক্টর বলা যাবে, কিন্তু সকল বিসদৃশ ভেক্টর ঋণাত্মক ভেক্টর নয়। ঠিক আছে? কারণ দেখো ঋণাত্মক ভেক্টর হতে গেলে কিন্তু মানটা সমান হতে হয়, দিকটা বিপরীত হতে হয়। আর যখন হচ্ছে বিসদৃশের কথা বলছি তখন জাস্ট দিকটা বিপরীত দিকে হলেই কিন্তু হবে। ঠিক আছে? ওকে, সো আমি যা লিখে দিচ্ছি লেখাগুলো শুধুমাত্র খাতায় তোলো, না তুললেও আসলে অসুবিধা নেই। যখন একবারে ম্যাথ করব তখনই খাতায় তুললে ভালো, কারণ এগুলো তো সব স্লাইডে থেকেই যাচ্ছে, তুমি তো সব স্লাইড একবার চেক করবাই। ওকে, তারপরেরটা দেখো, সমরেখ এবং সমান্তরাল ভেক্টর দুইটা আসলে প্রায় একই রকম। যত বাইরের বই আছে দুইটাকে আসলে আলাদা করা হয় না, এবং লেটেস্ট যে সমস্ত বইগুলো আমি দেখছি সেগুলাতে আসলে সমরেখ সমান্তরাল দুইটাকে একই টাইপের হিসাবেই কনসিডার করছে। তো আমাদের এখানে সমরেখ বা সমান্তরাল এটা মানেটা কি বোঝায়? দেখো, সমরেখ মানে হচ্ছে একই সরলরেখা বরাবর বা সমান্তরাল। সকল সমান ভেক্টর সমরেখ, কিন্তু সকল সমরেখ ভেক্টর সমান ভেক্টর নয়। এটা কুমিল্লা বোর্ডে আসা একটা প্রশ্ন, এটা নিয়ে আলোচনা করছি। দেখো, সমান্তরাল এবং সমরেখ ভেক্টর এই দুইটা আসলে কেমন হবে? যে যখন দুইটা ভেক্টর দেখা যাবে যে তারা হয়তোবা একই দিকে কাজ করছে বা হয়তোবা বিপরীত দিকে কাজ করছে, এদেরকে আমরা পরস্পরের সমান্তরাল ভেক্টর বলতে পারবো। সমান্তরাল কিন্তু দুইটা একই দিকেও হতে পারে, আবার দুইটা বিপরীত দিকেও হতে পারে, কোনো অসুবিধা নাই। দেখো এখানে লেখা আছে, দ্য প্যারালাল ভেক্টরস আর ইন দ্য সেম ডাইরেকশন অর এক্স্যাক্টলি দ্য অপোজিট ডাইরেকশন। সো ডিরেকশন একও হতে পারে, উল্টাও হতে পারে। সমরেখর বেলাতেও আসলে সেম, একই দিকে হতে পারে, আবার উল্টা দিকেও কিন্তু হতে পারে। তাহলে দেখো, এইখানে একটা ছোট্ট পার্থক্য দেওয়া আছে, কিন্তু এইটা যে আসলে সবসময় ফলো করা হয় বিষয়টা এরকম না। কারণ আমরা জানি ভেক্টরকে কিন্তু শিফট করা যায়, একটা ভেক্টরকে ধরে এক জায়গা থেকে কিন্তু আরেকটা জায়গাতে নিয়ে যাওয়া যায়। সো তাহলে এইখানে দেখো, যদি দুইটা ভেক্টর, খেয়াল করো এখানে দুইটা ভেক্টর আছে, সো আমি যদি এরকম করি, দুইটা যদি আসলেই সমান্তরাল হয় তাহলে কিন্তু এটাকে শিফট করে একটার উপর আরেকটা নিয়ে গেলে এগুলাকে আমরা আসলে সমরেখ বলতে পারি, আবার এরকম থাকলে এটাকে সমান্তরালও বলতে পারি। তো এই জন্য দুইটাকে আলাদা আলাদা করে লেখা হয় না। দুইটা সমরেখ বলতেও যা বোঝায় সমান্তরালও তাই বোঝায়, কিন্তু পুরানো বইগুলাতে দেখা গেছে দুইটা আলাদা আলাদা করে মেনশন করছে, কিন্তু আসলে ওইটা আহামরি কিছু না। সো এখানে দেখো একটা ছোট্ট পার্থক্য দেওয়া আছে, এই যে যেগুলা একই লাইন বরাবর যেগুলো আছে এগুলাকে আলাদা করে বলছে সমরেখ ভেক্টর, কিন্তু এখানে আলাদা আলাদাভাবে যেগুলো আছে সেগুলো প্রত্যেকে এক একটা সমান্তরাল ভেক্টর। সমরেখ হতে গেলে এটা ম্যান্ডেটরি যে একই লাইনের উপরে থাকতে হবে, এটা ম্যান্ডেটরি সমরেখ হতে গেলে। আর সমান্তরালের জন্য একই লাইন বরাবর হওয়াটা ম্যান্ডেটরি না। কিন্তু যেহেতু ভেক্টর যা আমরা ডিফাইন করি সবই যেহেতু মূল বিন্দু থেকেই শুরু হয়,
সেই কারণে আসলে সমরেখ বলাও যায়, সমান্তরাল বলাও আসলে একই কথা। ওকে, ঠিক আছে, ঠিক আছে। ওকে, সো এগুলা কিন্তু একদম সহজ সহজ জিনিসপত্র, একেবারেই সহজ জিনিসপত্র। এগুলা কিন্তু এখনো পর্যন্ত যা কিছু বলছি একদম পানি ভাত, এগুলা কিন্তু একেবারে সহজ সহজ জিনিসপত্র। ওকে, সো তাহলে দেখো এখানে হলো সকল সমান ভেক্টর যেগুলো আছে, সকল সমান ভেক্টর যেগুলো আছে। ওকে, হ্যাঁ, যেটা বলছিলাম যে এখানে সকল সমান ভেক্টর যেগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা সমরেখ বলতে পারবো। সকল সমান ভেক্টর হচ্ছে সমরেখ, কিন্তু সকল সমরেখ ভেক্টর সমান ভেক্টর নয়। দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে, কিন্তু আমি আগে এই জিনিসটা বুঝাই আসি। যেটা বললাম, সাপোজ আমাদের দুইটা সমান ভেক্টর, এইটা একটা ভেক্টর এবং তার সমান ভেক্টর হচ্ছে এইটা। খেয়াল করো এই দুইটা ভেক্টর কিন্তু যদি আমি এই দুটো একত্রে রাখি, এক জায়গাতে রাখি, কারণ তো বললাম এখানে রাখাও যে কথা, ভেক্টর শিফটিং করে তো আরেক জায়গাতে নিয়ে যাওয়াই যায়। তাহলে দুইটা ভেক্টর যখন একটার উপর আরেকটাকে আমি রাখছি, তখন খেয়াল করে দেখো দুইটা কিন্তু এক্স্যাক্টলি সমান এবং সমরেখ হচ্ছে। কিন্তু যদি আমি একটাকে একটু ছোট করে দেই, তাহলে এরা সমরেখ ঠিকই, একই রেখা বরাবর আছে ঠিকই, কিন্তু এরা আসলে সমান ভেক্টর না। এই ভেক্টর আর এই ভেক্টর কিন্তু পরস্পর সমান না। ঠিক আছে, দুইটা ভেক্টর কিন্তু পরস্পর সমান না। ওকে, তাহলে এগুলা খুবই সহজ জিনিস, কিভাবে করে ভাষায় প্রকাশ করবা এখানে লেখা আছে। শোনো, একটা আইডিয়া দিয়ে দিই, খ নাম্বার প্রশ্নে যদি এগুলো আসে তাহলে কি করবা? বলছে না সকল সমরেখ ভেক্টর সমান ভেক্টর নয়। তোমার প্রথম কাজ হবে সমরেখ ভেক্টর কি এটা আগে ডিফাইন করা, এবং সমান ভেক্টর কি সেটা আগে ডিফাইন করা। এই দুইটা ডিফাইন করতে পারলেই তুমি আসলে ওই সংজ্ঞা থেকেই লাইন টেনে দিতে পারবা যে কেন আসলে এই স্টেটমেন্টটা সত্যি। ওকে, ঠিক আছে, তারপরে শুরু করি। দেখো আরেকটা কি বললো, সমান ভেক্টর সমান্তরাল ভেক্টর কিনা। তোমরা একটু উত্তর দাও তো, সমান ভেক্টর কি সমান্তরাল ভেক্টর হবে? সমান ভেক্টর যেগুলো তারা কিন্তু অবশ্যই সমান্তরাল হতে হবে, কারণ মান এবং দিক সেম থাকতে হবে। তো দেখো টপিকগুলা কিন্তু অনেক সহজ সহজ, এইগুলা কিন্তু একবার পড়লেই আসলে সবার মনে থাকার কথা। তো এগুলা নিয়ে একদম প্যারা খাওয়া যাবে না, জাস্ট একবার করে রিভাইজ করলেই কিন্তু হয়ে যাবে। ওকে, তাহলে সমান ভেক্টর সমান্তরাল ভেক্টর কিনা একবার রিডিং পড়বা। প্রথমে আগে কি বললাম, সমান ভেক্টরটা ডিফাইন করবা, খ নাম্বার প্রশ্নে আসলে সমান্তরাল ভেক্টর কিনা একবার ডিফাইন করবা এবং চেষ্টা করবা একটা ছবি ছোটখাটো এঁকে দেওয়ার জন্য, তাহলে খতে আর মার্ক কাটতে পারবে না ইনশাল্লাহ। ওকে, সংজ্ঞা যদি হয় তারপর সংজ্ঞা থেকে লাইন টেনে দিবা এবং তারপরে সমান ভেক্টর সমান্তরাল ভেক্টর লিখে দিলেই হয়ে যাবে। সো কিভাবে লিখবা এখানে একটা ডেমো দেওয়া আছে, এটা দেখেও হয়ে যাবে। ওকে, বিপ্রতীপ ভেক্টর, এখান থেকেও এমসিকিউ আসে অনেক বেশি এবং মাঝে মাঝে ক নাম্বার প্রশ্ন চলে আসে। বিপ্রতীপ ভেক্টর কি বলছে, একটা বিপ্রতীপ ভেক্টরকে সমরেখ ভেক্টর বলা যাবে কি না। সো বিপ্রতীপ ভেক্টর আসলে কোনগুলা সেটা আগে আমরা একটু দেখি। সো বিপ্রতীপ ভেক্টর হচ্ছে দুইটা সমান্তরাল ভেক্টরের একটার মান অপরটার বিপ্রতীপ হলে। তার মানে কি, যে মনে করো এইখানে যেই ভেক্টরটা আছে, এইখানে যেই ভেক্টরটা আছে, এই ভেক্টরটা হচ্ছে আমাদের 5, এর মান হচ্ছে 5। ঠিক আছে, একক ভেক্টর দিয়ে দিলাম একটা 5i ক্যাপ, এবং আরেকটা ভেক্টর আমরা নিলাম এরকম যে যেটার মান 5-এর ইনভার্স, অর্থাৎ 1/5i। এমন যদি হয় তাহলে দুইটা পরস্পর বিপ্রতীপ ভেক্টর বা রেসিপ্রোকাল ভেক্টর, এবং তাদেরকে অবশ্যই কিন্তু দেখো আই এর ডিরেকশন বরাবরই যেহেতু হয়েছে, তাদেরকে অবশ্যই পরস্পর সমান্তরালও হতে হবে। সো দুইটি সমান্তরাল ভেক্টরের একটার মান অপরটার বিপ্রতীপ হলে, দেখো একটার মান যদি অপরটার বিপ্রতীপ হয়, মান হচ্ছে অপরটার বিপ্রতীপ যদি হয়, ঠিক আছে, তাহলেই কিন্তু এটা আমরা বলতে পারবো যে পরস্পর বিপ্রতীপ ভেক্টর হবে। ঠিক আছে, সুন্দর। আচ্ছা, এবার কি অনুধাবনমূলক প্রশ্ন যেটা আসে, একটা বিপ্রতীপ ভেক্টরকে সমরেখ ভেক্টর বলা যাবে কিনা। সো দেখো সমরেখ হতে গেলে কিন্তু একই লাইন বরাবর হতে হয় এবং বিপ্রতীপটাও একই দিক বরাবর নির্দেশ করে, তাহলে উত্তর হচ্ছে বলা যাবে। তো এটা কিন্তু খেয়াল রেখো। ওকে, এরপরে কি সমতলীয় ভেক্টর অসমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর যেটা, সেটা হচ্ছে যে আমাদের যদি একই তলে থাকে, 3-4টা ভেক্টর যদি একই তলে থাকে তাহলে সেই ভেক্টরগুলোকে আমরা একই সমতলীয় ভেক্টর বলতে পারি। এটার জন্য সমজাতীয় হওয়ার কোনো দরকার নাই, এটার জন্য সমজাতীয় হওয়ার কিন্তু কোনো দরকার নাই। হ্যাঁ, সাপোজ এখানে একটা টেবিল আছে, ঠিক আছে, বা আমি একটা কাজ করি,
দাঁড়াও, এইখানে আমরা যদি সামহাউ আমরা যদি এখানে দুইটা তল আঁকছি, মনে করো এখানে আমরা দুইটা তল আঁকছি, তো কোনো ভেক্টর সাপোজ দেখা গেল কোনো ভেক্টর এইখানে একটা ভেক্টর আছে মনে করো, তারপর এই তলের উপর এখানে আরেকটা ভেক্টর আছে, এই দিকে আরেকটা ভেক্টর আছে, মানে সবগুলোই মনে করো এই তলের উপরেই অবস্থান করছে। সো যদি সবগুলো ভেক্টর এরকম তলের উপরে অবস্থান করে, এই তিনটা ভেক্টর কিন্তু তারা সমতলীয় ভেক্টর, একই তলের উপরে তারা অবস্থান করছে। কিন্তু যদি এরকম হয় কোনো একটা ভেক্টর এরকম একটা ভিন্ন তলে চলে গেল, এরকম একটা ভিন্ন তলে চলে গেল, তাহলে দেখো এই সবুজ দুইটা ভেক্টর কিন্তু একই তলে আছে, দুইটা ভেক্টর একই তলে আছে, কিন্তু নীল তিনটা ভেক্টর কিন্তু একই তলে নাই। তাহলে এই দুইটাকে আমরা সমতলীয় বলতে পারবো, এই তিনটাকে আমরা সমতলীয় বলতে পারবো। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় এই দুইটা কি একই সমতলে আছে কিনা, বা যদি এটা জিজ্ঞেস করা হয় যে এখানে তিনটা ভেক্টর, এই তিনটা ভেক্টর কি আসলে একই সমতলে আছে কিনা, তাহলে উত্তর কিন্তু না, তারা একই সমতলে এখানে নাই। ঠিক আছে, একই সমতলে তারা নাই। তাহলে সমতলীয় অসমতলীয় বুঝছি, যদি একই তলে থাকে তাহলে সমতলীয়, আর যদি ভিন্ন ভিন্ন তলে থাকে তাহলে সেগুলা কিন্তু অসমতলীয় ভেক্টর হবে। ভেরি গুড। শূন্য ভেক্টর খুবই 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 গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেক টাইপের এমসিকিউ আসে, তুমি টেস্ট পেপারটা খুললেই বুঝবা, এবং প্রত্যেকটা লাইন এগুলা যেগুলো লেখা আছে সেগুলো সবই কিন্তু এক একটা এমসিকিউ এর লাইন। এগুলা একটু একবার দেখে গেলে এমসিকিউতে আর ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, ওকে। সো দেখো এখানে আমরা যেটা বলছি যে দেখো শূন্য ভেক্টর, যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর, নাল ভেক্টর বলে। এর উল্টাকে আমরা বলি হচ্ছে সঠিক ভেক্টর। সো শূন্য ভেক্টর কোনগুলা? যেই ভেক্টরগুলোর দেখা যায় মান শূন্য, সেই ভেক্টরগুলোকে বলে শূন্য ভেক্টর, আর যেই ভেক্টরগুলোর মান শূন্য না সেগুলোকে বলা হয় সঠিক ভেক্টর বা প্রপার ভেক্টর। সো শূন্য ভেক্টর যেগুলা, এখানে কিন্তু দেখো এরা অবশ্যই সঠিক ভেক্টর না। সঠিক ভেক্টর মানে যাদের মান আছে। সঠিক ভেক্টর কারা? সঠিক ভেক্টর তারাই যাদের মান শূন্য না, যাদের মান শূন্য নয়, যাদের মান শূন্য নয়। আবারও বলছি, এইগুলা কিন্তু শুধু শুধু পড়াচ্ছি না, এই প্রত্যেকটা জিনিস কিন্তু তুমি টেস্ট পেপার খুললেই দেখবা তোমার এমসিকিউ এর মধ্যে আছে, তোমার ক নাম্বার প্রশ্নের মধ্যে আছে, এবং যে অনুধাবনগুলো দেখালাম প্রত্যেকটা কিন্তু বোর্ডে আসা প্রশ্ন। সো আমরা তো ম্যাথের মধ্যে ঢুকবোই, কিন্তু তার আগে যাতে করে ক খ নিয়ে কোনো প্যারা না হয়, ঝামেলা না হয়, সেই জন্য এগুলো একবার একটু রিভাইজ করাই যাচ্ছি। সো এগুলো তুমি যদি স্লাইড ভালো মতন দেখে যাও পরীক্ষার আগে, ইনশাল্লাহ সম্পূর্ণ জিনিসটা তোমার মাথায় থাকবে। ওকে, সো তাহলে দেখো সমতল কনসেপ্টটা বুঝি নাই। দেখো সমতল মানে হচ্ছে একই তলের উপরে থাকবে। মনে করো আমি হচ্ছে এখানে একটা এই যে ফোন নিছি, এই ফোনের উপরে মনে করো তিনটা ভেক্টর আছে, এখানে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর আছে। সো ফোনের উপরে যদি তিনটা ভেক্টর থাকে, ফোনের উপরে যদি তিনটা ভেক্টর থাকে, তাহলে কিন্তু এই তিনটা ভেক্টর হবে একই সমতলে থাকা ভেক্টর, এবং এগুলোর জন্য সমজাতীয় হওয়া লাগবে না, একটা তলের উপরে যদি থাকে। ঠিক আছে, কিন্তু যদি ভিন্ন ভিন্ন তলে থাকে, যে ধরো একটা চেয়ার আঁকি, দাঁড়াও একটা চেয়ার আঁকাই, এইখানে আমি আগে একটা চেয়ার আঁকাই, এই যে ধরো একটা চেয়ার, ঠিক আছে, এই একটা চেয়ার। সো যদি এরকম হয় যে কিছু সবগুলা ভেক্টর, এখানে একটা ভেক্টর আছে, এই তল বরাবর একটা ভেক্টর আছে, আবার মনে করো এইখানে আরেকটা ভেক্টর আছে। সো যদি তিনটা এরকম একই তলে থাকে, তাহলে তাদেরকে আমরা বলতেছি দেখো একই সমতলে থাকা ভেক্টর। কিন্তু যদি এখানে একটা ভেক্টর থাকে, এখানে আরেকটা ভেক্টর থাকে, এখানে আরেকটা ভেক্টর থাকে, তাহলে কিন্তু দেখো এই যেই পিঙ্ক কালারের যে দুইটা ভেক্টর, পিঙ্ক তার না বেগুনি কালারের যে দুইটা ভেক্টর এবং সবুজ যে ভেক্টর, এগুলা কিন্তু একই সমতলে নাই, এরা ভিন্ন ভিন্ন তলে আছে। সো আশা করি সহজ জিনিস বুঝছো। ওকে, শূন্য ভেক্টর কি? শূন্য ভেক্টর হচ্ছে যেহেতু তার মান শূন্য, তাহলে কিন্তু কোনো লাইন আমরা টানতে পারবো না, অর্থাৎ আদিবিন্দু এবং শেষ বিন্দু, আদিবিন্দু এবং শেষ বিন্দু দুইটা কিন্তু একই বিন্দু হবে, আদিবিন্দু এবং শেষ বিন্দু একই থাকবে, এর মান হচ্ছে শূন্য, নির্দিষ্ট কোনো দিক নেই। এগুলা থেকে যে কত অবজেক্টিভ আসে তুমি টেস্ট পেপার খুললেই দেখবা যে এখানে নির্দিষ্ট কোনো দিক নেই, নাল ভেক্টরের মান হচ্ছে শূন্য, নাল ভেক্টরের মান শূন্য, আদিবিন্দু শীর্ষবিন্দু একই, দুইটা সমান ভেক্টর বিয়োগ করে শূন্য ভেক্টর পাওয়া যায়। কি বললো? দুইটা সমান ভেক্টর, মনে করো এইটা হচ্ছে আমাদের একটা এ ভেক্টর, এইটা একটা এ ভেক্টর, এবং এইখানে আছে আমাদের আরেকটা এ ভেক্টর। সো যদি আমরা এই ভেক্টরটা থেকে এই ভেক্টরটাকে বিয়োগ করি,
একটা থেকে যদি আরেকটাকে বিয়োগ করি, এ থেকে যদি এ কে বিয়োগ করি, যোগ না কিন্তু, যোগ করলে তো 2a হয়ে যাবে, কিন্তু বিয়োগ যদি করি তাহলে কত আসছে এখানে 0। সো এই জিরোটাকে কিন্তু অনেক সময় জিরো ভেক্টর আকারে প্রকাশ করা হয়। সো দুটা সমান ভেক্টর বিয়োগ করে শূন্য ভেক্টর পাওয়া যায়, বুঝলাম। সমবেগে গতিশীল যদি কোনো একটা গাড়ি থাকে, তাহলে বলো তো যেই গাড়িটা সমবেগে চলছে তার কি কোনো ত্বরণ আছে? তার কিন্তু কোনো ত্বরণ নাই। তাহলে ত্বরণ তো একটা ভেক্টর রাশি, তাই আমরা এটাকে কিভাবে বলবো যে এখানে সমবেগে চলমান বস্তুর যে ত্বরণ, সেই ত্বরণটা হচ্ছে একটা শূন্য ভেক্টর। তাহলে দেখো সমবেগে গতিশীল কণার ত্বরণ শূন্য ভেক্টর, এটার থেকেও কিন্তু অবজেক্টিভ আসছে। ঠিক আছে? হ্যাঁ, স্লাইডগুলো আপলোড করে দিব, অবশ্যই আপলোড করে দিব। ওকে, নাল ভেক্টরের সুনির্দিষ্ট দিক নেই কেন? একবার রিডিং পড়লেই জিনিসটা বুঝতে পারবা যে এখানে তো আমাদের তার মানই তো শূন্য, তাহলে তার কি কোনো সুনির্দিষ্ট দিক থাকতে পারবে? ভেক্টর যদি আমি একটা দাগ দিতে না পারি, অ্যারো সাইন যদি না দিতে পারি, তাহলে কি তার দিকটা সুনির্দিষ্ট আর থাকবে? থাকবে না তো। সো যেটার আদিবিন্দু শীর্ষবিন্দু একই বিন্দু, তার কিন্তু যেই ডিরেকশন, সে ডিরেকশন তো আসলে থাকবে না। সো এটাই কিভাবে গুছায় লিখবা সেইগুলা কিন্তু এখানে একটু দেখে যেও, রাজশাহী বোর্ডে আসছিল, বরিশাল বোর্ডে আসছিল। আচ্ছা, স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টরটা কি? স্বাধীন ভেক্টর হচ্ছে এমন ধরনের ভেক্টর যেটাকে যেখানে খুশি তুমি স্থাপন করতে পারো, কোনো অসুবিধা নাই। যেখানে খুশি তুমি এটাকে সরায় নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। এগুলাকে আমরা বলি হচ্ছে স্বাধীন ভেক্টর। যেই ভেক্টরগুলোকে আমি যেখানে খুশি সেখানে নিতে পারি, অর্থাৎ পাদবিন্দু যেটা, দেখো পাদবিন্দু বা আদিবিন্দু মানে এটাকে যদি আমি ইচ্ছা মতন যে কোনো একটা পজিশনে যদি আমি এটাকে রেখে দিতে পারি বা সরায় নিয়ে যেতে পারি, তাহলে এগুলাকে আমরা বলছি স্বাধীন ভেক্টর। আর সীমাবদ্ধ ভেক্টর কোনটা? যে পাদবিন্দুকে ইচ্ছা মতো পছন্দ করতে দেওয়া না হয়। একটা হচ্ছে পাদবিন্দু কোথায় হবে তা ইচ্ছা মতো পছন্দ করা যায়, আর একটা হচ্ছে কোথায় হবে সেটা পছন্দ করা যায় না। অর্থাৎ নির্দিষ্ট কোনো বিন্দুকে যদি পাদবিন্দু হিসাব করে ঠিক রাখা হয় তবে সেটাকে সীমাবদ্ধ ভেক্টর বলে। সো আমরা সীমাবদ্ধ ভেক্টরের কয়েকটা এক্সাম্পল দেখবো সামনে। বেশিরভাগ ভেক্টরই কিন্তু আসলে স্বাধীন ভেক্টর হিসেবেই কাজ করানো যায়। ঠিক আছে? ওকে, বাংলাদেশের কে কে আসছো একজন জিজ্ঞেস করছো। আমি আসলে আপাতত মঙ্গল থেকে ক্লাস নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। ওকে, সো দেখো এবার অবস্থান ভেক্টর, এখান থেকে অনেক বেশি ক নাম্বার প্রশ্নের জন্য আসে। অবস্থান ভেক্টর বলতে কি বোঝো? কিচ্ছু না, খুব সহজ। যে আমরা এখানে অবস্থান ভেক্টর বলতে মনে করো কোনো একটা বিন্দু, এই বিন্দুটাকে আমি যদি প্রকাশ করতে চাই, মূল বিন্দুর সাপেক্ষে যদি এই বিন্দুটাকে আমি প্রকাশ করতে চাই, তাহলে যেই ভেক্টরটা দিয়ে আমি প্রকাশ করব, ধরো এটা হচ্ছে এক্স কমা ওয়াই একটা বিন্দু। সো এই বিন্দুটাকে আমি যেই ভেক্টরটা দিয়ে প্রকাশ করব, এর অবস্থানটা যেই ভেক্টর দিয়ে প্রকাশ করব, সেটাকে আমরা বলছি অবস্থান ভেক্টর। সো ভাষাটা সুন্দর করে সংজ্ঞার মধ্যে লেখা আছে, দেখে নিবা। মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় বা নির্দেশ করার জন্য যেই ভেক্টর বিবেচনা করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। খুব সহজ জিনিস, যে জাস্ট একটা অবস্থান কোথায় সেটা যে ভেক্টর দিয়ে নির্ধারণ করব সেটাকে আমরা বলছি অবস্থান ভেক্টর। সহজ। অবস্থান ভেক্টর একটা সীমাবদ্ধ ভেক্টর। কেন এটা সীমাবদ্ধ ভেক্টর একটু বলে রাখি, এই লেখাগুলো নিজেরা পরে পড়ে নিলেই পারবা। সীমাবদ্ধ ভেক্টর মানে কি ছিল? যেই ভেক্টরগুলোর পাদবিন্দুকে আমরা ইচ্ছা মতো মুভ করাতে পারতাম না, সেগুলো ছিল সীমাবদ্ধ ভেক্টর। এখন দেখো, অবস্থান প্রকাশ করার জন্য কিন্তু অবশ্যই তোমাকে মূল বিন্দু থেকেই ভেক্টরটা টান দেওয়া লাগবে। তুমি যদি মূল বিন্দু থেকে টান না দাও তাহলে কিন্তু অবস্থান ভেক্টর প্রকাশ করা যাবে না, তাই না? অবস্থান ভেক্টরের জন্য কি লাগে? যদি আমরা কোনো একটা অবস্থান প্রকাশ করতে চাই, এই যে অবস্থান, এটাকে যদি আমি প্রকাশ করতে চাই, তাহলে কিন্তু আমি যে কোনো বিন্দু থেকে অবস্থান প্রকাশ করলে হবে না, আমাকে কার সাপেক্ষে প্রকাশ করতে হবে? মূল বিন্দুর সাপেক্ষে প্রকাশ করতে হবে। সো তাহলে এই যে মূল বিন্দুর সাপেক্ষে আমাকে কিন্তু এই বিন্দুর অবস্থানটা প্রকাশ করতে হবে। তাহলে সবসময় আমাকে পাদবিন্দু যেটা, সেটাকে কিন্তু মূল বিন্দু থেকেই শুরু করতে হচ্ছে, এই রেস্ট্রিকশনটা আমার আছে। তাহলে এই অবস্থান ভেক্টর কিন্তু এক ধরনের সীমাবদ্ধ ভেক্টর। তাহলে খতে যদি আসে তাহলে কিভাবে অ্যান্সার করবা? প্রথমে আগে সীমাবদ্ধ ভেক্টর কাকে বলে লিখবা, তারপরে অবস্থান ভেক্টর কাকে বলে সেটা লিখবা, এবং তারপরে ওই দুইটার মধ্যে জাস্ট লিঙ্ক করাই দিবা, তাইলেই হবে। আর আরো ভালো হয় যদি অবস্থান ভেক্টর একটা ছবি আঁকায় দিয়ে আসতে পারো। ওকে, এগুলা পরে কোথায় পাবা? সব পেয়ে যাবা, কোনো চিন্তা করো না, এই স্লাইডগুলো সব সুন্দর করে দিয়ে দিব। সরণ ভেক্টর কি? দেখো সরণ ভেক্টরটা হচ্ছে, দেখো আমি একটু আগেই লেখা দেখো না, লেখা দেখলে ভয় পেয়ে যাবা। আগে দেখো, মনে করো কোনো একটা কণা, এই যে একটা অবস্থা, এটা হচ্ছে মনে করো পি বিন্দু।
এইখানে একটা স্থানাঙ্ক বা যে কোনো একটা অবস্থান, এটা হচ্ছে কিউ বিন্দু। সো এটা পি বিন্দু, এটা কিউ বিন্দু। কোনো একটা কণা মনে করো পি থেকে কিউ এর দিকে গেল, কোনো একটা কণা পি থেকে কিউ এর দিকে গেল, তাহলে আদি বিন্দু এবং শেষ বিন্দু, আদি থেকে শেষ, এই যে ভেক্টরটা পেলাম, আদি থেকে শেষ যে ভেক্টরটা পেলাম, এই ভেক্টরটাকে আমরা বলছি সরণ ভেক্টর। তাহলে সরণ ভেক্টরটা হওয়ার জন্য কিন্তু মূল বিন্দু থেকে শুরু হতে হয় না, এটা আমরা দেখলাম। সরণ ভেক্টর যে কোনো অবস্থান থেকে আরেকটা অবস্থানে তুমি যখন যাবা, তখন ওই আদি থেকে শেষ পর্যন্ত যে দৈর্ঘ্যটা হবে বা যে ভেক্টরটা তুমি আঁকতে পারবা, ওই ভেক্টরটাই হবে হচ্ছে সরণ ভেক্টর। ঠিক আছে, সুন্দর। তাহলে দেখো একটা বস্তুকণা পি অবস্থান থেকে কিউ অবস্থানে স্থানান্তরিত হয়, তাহলে পি বিন্দুকে পাদবিন্দু ধরে অঙ্কিত ভেক্টরকে সরণ ভেক্টর বলে। আবারও বলছি, আজকের পড়াশোনাগুলো কিন্তু খুবই সহজ, একেবারেই সহজ। কিন্তু এই সহজগুলো সহজ বলেই আমরা কিন্তু পরীক্ষার আগে এগুলো দেখে যাই না, এবং এই কারণে দেখা যায় কোনো একটা প্রশ্নের গ ঘ পারি কিন্তু ক খতে গিয়ে পরে আটকায় যাই। তাই একটু যদি একবার হলেও রিডিং পড়ে যাও, একবারও একটু দেখা থাকে, পরীক্ষায় ছেড়ে আসতে হবে না। আর কখনোই যা খুশি তাই করো, প্রশ্ন কিন্তু ছেড়ে আসো না, যেই যা পারবা লিখে আসবা। ঠিক আছে, কিছু না কিছু লিখে আসতে হবে। ঠিক আছে, ওকে। সো তাহলে দেখো আমরা এটা লিখলাম যে সরণ ভেক্টর। এখন আরেকটা কাজ আমরা একটু করি তো, যেখান থেকে আসলে প্রশ্ন আসে। খেয়াল করো, এই পি কিউ যেটা, সেটা তো আমাদের সরণ ভেক্টর। পি কিউ যেটা, পি কিউ যেটা, পি কিউ আমরা যেটা লিখলাম, এইটা তো আসলে সরণ ভেক্টর, এইটা তো সরণ ভেক্টর। আচ্ছা, কিন্তু বলো তো দেখি, আমরা যদি এখন চাই, এটা তো আমাদের ও ভেক্টর, এটা আমাদের মানে মূল বিন্দু, ও বিন্দু। দেখো পি বিন্দুর অবস্থান ভেক্টর কোনটা হবে বলো তো? ও পি। এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টর কোনটা হবে? ও কিউ। তাহলে দেখো এই ভেক্টরটা হচ্ছে পি কিউ ভেক্টর। এই যে নীল কালারের যে ভেক্টরটা দিছি, এই নীল কালারের ভেক্টরটা হচ্ছে আমাদের পি কিউ ভেক্টর। এই নীল কালারের ভেক্টরটা হচ্ছে পি কিউ ভেক্টর। আর এই ভেক্টরটা হচ্ছে আমাদের ওপি ভেক্টর, আর এই ভেক্টরটা হচ্ছে কি আমাদের ও কিউ ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে পি কিউ, যেটা হলো সরণ ভেক্টর। আর ওপি এবং ও কিউ এরা আসলে কি? এরা কিন্তু আমাদের অবস্থান ভেক্টর। তাহলে আমি এটা একটু লিখে দিই যে ওপি এবং ও কিউ, ওপি ভেক্টর এবং ও কিউ ভেক্টর, এইগুলা কিন্তু আমাদের অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর। সো আমরা যখন ভেক্টরের যোগ শিখব, মানে একটু দেখে আসবো, সো ভেক্টরের যোগটা শেখার পরে সরণ ভেক্টরের সাথে অবস্থান ভেক্টরের যে রিলেশন, সেটাও আমরা একটু দেখে ফেলবো। সো এখন আপাতত জাস্ট জিনিসগুলো চিনে যাই কোনটা কোন ভেক্টর, তারপরে আমাদের ওই টপিক আবার আসবে। সো পিকিউ মানে হচ্ছে সরণ ভেক্টর। পিকিউ যেটা আছে, এটাকে একটু ওই কালারটা দিয়ে দিই, তাহলে ভালো লাগবে, তাহলে ভালো লাগবে। ওকে। এবং ওপি আর ও কিউ হচ্ছে অবস্থান ভেক্টর। ঠিক আছে, ভেরি গুড। এবার আসো একক ভেক্টর। একক ভেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো একক ভেক্টর কোনটা? একক ভেক্টরের মেইন কাজ হচ্ছে কোনো ভেক্টরের দিকটা নির্দেশ করে দেওয়া। একক ভেক্টরের কাজ হচ্ছে কোনো ভেক্টরের দিকটা নির্দেশ করে দেওয়া। হ্যাঁ, সো দিকটা নির্দেশ করে দেওয়া, যেমন সাপোজ কোনো একটা ভেক্টরকে, দেখো কিভাবে করে আমরা একক ভেক্টরটা পাই। একক ভেক্টরটা পাই কিভাবে? একটা ভেক্টরের মধ্যে কি থাকে, আমি জাস্ট একটু মুখে মুখে জিনিসটা দেখাচ্ছি। একটা ভেক্টরের মধ্যে কি থাকে বলতো? তার মান থাকে এবং দিক থাকে, মান থাকে আর দিক থাকে। এখন আমরা যদি শুধু দিকটা পেতে চাই, আমার মানের দরকার নাই, শুধুমাত্র দিক পেতে চাই, তাহলে আমরা কি করব? তাহলে আমরা মান দিয়ে ভাগ দিয়ে দিব। তাহলে কি হবে? জাস্ট দিকটা পড়ে থাকবে। তো এভাবে করে চিন্তা করতে পারো যে একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমরা ওইটার একক ভেক্টর পাই। কখনো এইভাবে খাতায় লিখো না, এটা জাস্ট সহজে মনে রাখার জন্য বা বোঝার জন্য, যে একটা একক ভেক্টর যেটা, বা যে কোনো একটা ভেক্টর, তার কিন্তু মান থাকে, দিক থাকে। সো আমি একক ভেক্টর দিয়ে তো মূলত দিক প্রকাশ করতে চাই। তাহলে যদি দিকটাকে রাখতে চাই, তাহলে মানটাকে সরাতে হবে। মানটা সরানোর জন্য মান দিয়ে ভাগ দিলেই কিন্তু মান এককে মান হয়ে যায়। তাহলে দিক যেটা পড়ে থাকে ওইটাই কিন্তু আসলে ওই একক ভেক্টরটা দিয়ে প্রকাশ পাচ্ছে। সেগুলো লিখে রাখলাম না, এটা জাস্ট মনে রাখানোর জন্য বললাম। আচ্ছা, সো দেখো এখানে কি বললো, যে সকল ভেক্টরের মান শূন্য নয়, এরকম একটা ভেক্টরকে যদি আমরা তার মান দিয়ে ভাগ করলে ওই দিকে একটা একক ভেক্টর পাওয়া যাবে।
অর্থাৎ যে ভেক্টর রাশির মান এক একক তাকে একক ভেক্টর বলে। ঠিক আছে, একক ভেক্টর হচ্ছে যে রাশির মান এক একক তাকেই হচ্ছে আমরা একক ভেক্টর বলি। ওকে, ঠিক আছে। এইবার আসো আয়ত একক ভেক্টর। দুইটার মধ্যে কিন্তু পার্থক্য জিজ্ঞাসা করে। আয়ত একক ভেক্টর খুবই গুরুত্বপূর্ণ, ক নাম্বার প্রশ্নে আসে। আয়ত একক ভেক্টরটা আর একক ভেক্টরের মধ্যে পার্থক্যটা কি? আয়ত একক ভেক্টরটা হচ্ছে এইখানের ভেক্টরগুলো হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর। অর্থাৎ মনে করো কোনো একটা স্থানাঙ্ক ব্যবস্থা যদি আমি এখানে একটু আঁকি, তাহলে দেখো সাপোজ কোনো একটা লোক এক্স অক্ষ বরাবর, মনে করো কোনো একটা লোক এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে এক্স অক্ষ। সো কোনো একটা লোক এক্স অক্ষ বরাবর মনে করো 5 একক দূরত্ব গেল, 5 একক দূরত্ব গেল। এই ভেক্টরটাকে আমি এ দিয়ে প্রকাশ করলাম। তাহলে আমরা এটাকে লিখি কিভাবে দেখো, এই এ ভেক্টর সমান কি হবে 5, এটা তো মান লিখলাম। দিকটা কিভাবে লিখব, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কত, আই ক্যাপ। এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা আই ক্যাপ দিয়ে প্রকাশ করি, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে জে ক্যাপ দিয়ে প্রকাশ করি, এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা হচ্ছে কে ক্যাপ দিয়ে প্রকাশ করি, আই জে কে। অর্থাৎ একক ভেক্টর আর আয়ত একক ভেক্টর দুইটার মধ্যে জাস্ট সিম্পল পার্থক্যটা কোনটা, একক ভেক্টর যেটা সেইটা হচ্ছে ভাইয়া যে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করবা, তাহলেই তুমি অমুক ভেক্টরের একক ভেক্টরটা পেয়ে যাবা। কিন্তু আয়ত একক ভেক্টরটা কিন্তু শুধুমাত্র এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষর দিকে একক ভেক্টর নির্দেশ করে। ঠিক আছে, আয়ত একক ভেক্টর শুধুমাত্র আই জে ক্যাপ এইটা নির্দেশ করে, এটুকু মাথায় রাখলেই হবে। কিভাবে লিখবা সেটার জন্য এই সংজ্ঞাটা সুন্দর করে দেখা আছে। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় পরস্পর লম্ব তিনটা অক্ষ থাকে, যথা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এক্স অক্ষের দিকে বিভিন্ন ভেক্টর প্রকাশ করার জন্য সুনির্দিষ্ট একক ভেক্টর থাকে, সেইটাকে আমরা হচ্ছে আই দিয়ে ব্যবহার করা হয়। তেমনি জে আর কে যেটা, ওইটা দিয়ে হচ্ছে ওয়াই এবং জেড অক্ষের দিকে একক ভেক্টর প্রকাশ করা হয়, আই জে কে কে একক ভেক্টর বলে। এই যে আই জে কে কে একক ভেক্টর বলে, তাহলে সহজে মনে থাকতে পারবে। কিন্তু যদি আমি মনে করো এইরকম একটা র্যান্ডম ভেক্টর নেই, সাপোজ আমি এইরকম একটা র্যান্ডম ভেক্টর নিলাম, এই ভেক্টরটাকে কিন্তু আমি আয়ত একক ভেক্টর বলতে পারবো না। যদি এটার আমি মনে করো এখানে আমি একটা পি ভেক্টর নিলাম, সো এটার যে একক ভেক্টরটা সেটা আসলে পি ক্যাপ হবে, পি ক্যাপ হবে। সো এই যে পি ক্যাপ যে ভেক্টরটা, এটা কিন্তু এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের দিকে না, তাই এই ভেক্টরটা জাস্ট একক ভেক্টর, সিম্পলি একক ভেক্টর। কিন্তু যেটা এক্স অক্ষের দিকে একক ভেক্টর, যেটা ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর, যেটা জেড অক্ষের দিকে একক ভেক্টর, সেইগুলাকে আমরা কিন্তু আয়ত একক ভেক্টর বলবো। ঠিক আছে, আইজেকে ছাড়া ইউনিক ভেক্টর হয়। দেখো যে কোনো একক ভেক্টরকে প্রকাশ করার জন্য আয়ত একক ভেক্টর ইউজ করা হয়। একটু সামনে আগাই তাহলে আরো বুঝতে পারবা। যে কোনো একটা ভেক্টরকে, যে কোনো একটা একক ভেক্টরকে প্রকাশ করা যায় আয়ত একক ভেক্টর দিয়ে। আচ্ছা, সো আমরা আগে তাহলে একটু চলো দেখে নেই যে হচ্ছে আমাদের এই যে একক ভেক্টরের কথা যেটা বললাম, একক ভেক্টরের কথা যেটা বললাম, যে কোনো একটা ভেক্টর এটা আমরা প্রকাশ করব কিভাবে, এটা আসলে একটু শিখে যাই। মনে করো কোনো একটা গাড়ি, সেটা সাপোজ এক্স অক্ষ বরাবর গেল হচ্ছে 3 একক দূরত্ব, এবং ওয়াই অক্ষ বরাবর গাড়িটা গেল হচ্ছে 4 একক দূরত্ব, 4 আই ক্যাপ। এক্স অক্ষ বরাবর গেল 3 আই ক্যাপ এবং ওয়াই অক্ষ বরাবর গেল 4 আই ক্যাপ। এখন দেখো আমাদের এই যে দুইটা ভেক্টরকে যদি আমি একসাথে যোগ করে দেই, তাহলে এই ভেক্টরটাকে আমি কি বলবো? কোনো একটা লোক যখন এই জায়গা থেকে যাত্রা শুরু করে প্রথমে এক্স অক্ষ বরাবর গেছে 3 একক, তারপরে ওয়াই অক্ষ বরাবর সে গেছে 4 একক, তাহলে তার যে আদি থেকে শেষ এটাই তো তার সরণও নির্দেশ করছে। তাহলে এই যে সরণটা নির্দেশিত হলো, এই ভেক্টরটাকে আমি কিভাবে প্রকাশ করব? এই ভেক্টরটাকে প্রকাশ করা হয় এই যে 3i + 4j, এভাবে করেই কিন্তু সবুজ ভেক্টরটাকে প্রকাশ করা হয়। 3i + 4j, এভাবে করেই সবুজ ভেক্টরটাকে প্রকাশ করা হয়। এখন দেখো এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কিন্তু আই ক্যাপ ছিল, ওয়াই অক্ষ বরাবর একক সরি এটা ব্যক্তিগত ভুল, এটা জে ক্যাপ ছিল, সরি আমি আন্তর্জাতিকভাবে দুঃখিত। সো এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর সেটা হচ্ছে জে ক্যাপ।
এখন এই যে 3i প্লাস 4j যে ভেক্টরটা আছে, এই 3i প্লাস 4j এর একক ভেক্টর কোনটা হবে? 4j হবে, হ্যাঁ 4j হবে, ঠিক আছে। একক ভেক্টর কোনটা হবে? সো আমরা যদি বের করি যে 3i প্লাস 4j এই ভেক্টরের মান কত সেটা আগে একটু বলি তো। এর মান কত? এর মান কত? সো মান হচ্ছে রুট ওভার কি হবে, x এর সহগের স্কয়ার 3 স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার 4 স্কয়ার। এই তো মানটা বের হয়ে গেল। ভাই যদি তিনটা ভেক্টর থাকতো তাহলে কি হতো? সাপোজ আমাদের এরকম একটা ভেক্টর আছে 2i প্লাস 3j প্লাস 4k, এইরকম একটা ভেক্টর আছে প্লাস 4k। তাহলে আমাদের এর মানটা কত হতো? এই ভেক্টরের মান কত হতো? এর মানটা কত হতো? এর মান হতো হচ্ছে রুট ওভার আমাদের 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, ঠিক আছে। x এর সহগের স্কয়ার, y এর সহগের স্কয়ার, z এর সহগের স্কয়ার, তারপরে প্রত্যেকটার উপরে মানে টোটালটার উপরে রুট করে দিব। সো এটা হচ্ছে মান বের করার সিস্টেম, মান বের করার সিস্টেম। আপনাকে আন্তর্জাতিকভাবে ক্ষমা করে দেওয়া হলো, থ্যাংক ইউ। ওকে, সো তারপরে দেখো মান তো আমরা বের করে ফেললাম। এটার মান কত আসে? এটার মান আসে হচ্ছে 5 একক। তাহলে 3i প্লাস 4j এর 3i প্লাস 4j এর একক ভেক্টর কোনটা? একক ভেক্টর কোনটা? সো ভাইয়া একক ভেক্টর যেটা হবে সেটা হবে হচ্ছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ রুট ওভার, যদিও মানটা বের করে ফেলছি তাও একটু লিখতে ইচ্ছা করছে, 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, বা এটাকে আমরা কিভাবে লিখতে পারি 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ ডিভাইডেড বাই 5। তাহলে দেখো এই যে যেটা পেলাম এইটা কিন্তু একটা একক ভেক্টর, এইটা কিন্তু একটা একক ভেক্টর, এটা নিজে কিন্তু একটা একক ভেক্টর, কিন্তু এই একক ভেক্টরটা কিন্তু আয়ত একক ভেক্টর না। আয়ত একক ভেক্টর শুধুমাত্র i ক্যাপ, j ক্যাপ, k ক্যাপ এইগুলা। আয়ত একক ভেক্টরের সাহায্যে আমরা কিন্তু এখানে একক ভেক্টর, যে কোনো একক ভেক্টরকে প্রকাশ করলাম। ভেরি গুড, ওকে, সো বুঝলাম, ঠিক আছে। এইবার আসো এখানে ওই যে ওই উত্তর যেটা আমি এতক্ষণ ব্যাখ্যা করলাম যে একক ভেক্টর আর আয়ত একক ভেক্টর দুইটা যে আসলে সেম না, একটু যে পার্থক্য আছে, সেইটার উত্তরটা এখানে সুন্দর করে গুছানো লেখা আছে, একবার পড়ে যাবা। একক ভেক্টর এবং আয়ত একক ভেক্টর উভয়েরই মান সমান, কিন্তু এরা ভিন্ন কেন? দুইটারই তো মান সমান, কিন্তু এরা ভিন্ন কেন? কারণ আয়ত একক ভেক্টর শুধু x অক্ষ, y অক্ষ, z অক্ষ বরাবর কাজ করে, আর একক ভেক্টর যেটা এটা যে কোনো দিকেই কিন্তু হতে পারে। ওকে, ঠিক আছে। তারপরে চলো এই যে আমাদের শুরু হয়েছে এবার এমসিকিউ 3। বলো দেখি, কোন ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছামতো স্থানান্তর করতে না দেওয়া হয় তাহলে সেই ভেক্টরটা কোনটা? দেখি কমেন্টে জানো। আমার চশমা কই? চশমা পড়তেছি না আপাতত, এমনিই পড়ছি না, পড়া লাগছে না মনে হচ্ছে। চশমা লাগে নর্মালি দেখা যায় যখন দূরের জিনিস দেখতে যাই, ওই সময় একটু ঝাপসা লাগে, তো বাইরে গেলে এই জন্য চশমা টশমা পরে যাই। এখন তো বাসায় আছি, এই জন্য আর চশমা পড়ছি না। সি বলছো? হ্যাঁ দেখো এটা কিন্তু আমরা পরে আসছি, দেখো বরিশাল বোর্ড গত বছর আসছে। কোন ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছামতো স্থানান্তর করতে না দেওয়া হয় তাহলে সেটাকে সীমাবদ্ধ ভেক্টর বলে। সো এগুলো পরে উত্তর আছে। আচ্ছা, তারপরটা কি? একই দিকে ক্রিয়াশীল সমজাতীয় অসমমানের দুটি ভেক্টরকে কি বলে? সমজাতীয় এবং অসমমানের দুইটা ভেক্টর কি বলে? সমজাতীয় এবং ওকে দেখো সমজাতীয় অসমমানের দুইটা ভেক্টরকে কি বলে? একই দিকে ক্রিয়াশীল সমজাতীয় কিন্তু অসমমানের দুইটা ভেক্টরকে কি বলে? সদৃশ ভেক্টর বলে না? সদৃশ ভেক্টর বলে। ওকে, তারপরে দেখো একটি একক ভেক্টর হলে m এর মান কত? সো এটা একটু করে দেই, m এর মান কত? এই স্লাইডে আর করছি না। দেখো একটা ভেক্টর দেওয়া আছে এত i প্লাস এত j প্লাস mk, এইটা একটা একক ভেক্টর হলে m এর মানটা কত, অর্থাৎ m এর মান কত হলে এটা একটা একক ভেক্টর নির্দেশ করবে। সেই প্রশ্ন কিন্তু ভাই ঢাকা বোর্ড 2022 সালে আসা। দেখো আমি m এর মানটা বের করব কিভাবে? মান বের করা তো আমরা জানি, তাহলে সেইভাবে করে বের করব। কিন্তু এখানে
আমি এই স্লাইডের মধ্যে দাগাচ্ছি না, কারণ এটা তোমরা যখন পরবর্তীতে একবার রিভাইজ করবা তখন যাতে করে উত্তর ছাড়াই তোমরা একবার নিজেদের চেক করতে পারো। সো আমি পরের স্লাইডে এটার উত্তরটা দেখাচ্ছি। দেখো এখানে কি হবে, অবশ্যই হাফ স্কোয়ার প্লাস হাফ স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এই প্রত্যেকটা সহগের স্কোয়ারের যোগফলের যে রুট, এটাই তো আসলে এই ভেক্টরটার মান নির্দেশ করে। সেই মানটা কত হবে, মানটা হচ্ছে 1 একক। যদি স্কোয়ার করে দেই, দুই পাশে স্কোয়ার করে দেই, তাহলে এখানে কত হবে 1/4 প্লাস 1/4 প্লাস এম স্কোয়ার সমান সমান হচ্ছে 1। তাহলে এখান থেকে আসছে হাফ, এম স্কোয়ারের মান আসে হচ্ছে 1 মাইনাস হাফ সমান সমান হাফ। সুতরাং এম এর যে মানটা হবে সেটা হবে হচ্ছে 1/√2। সো এটাই হচ্ছে আনসার, 1/√2। সহজ, ঠিক আছে, ওকে। তাহলে দেখো পরেরটায় যাই। সমজাতীয় এবং অসম মানের, সমজাতীয় অসম মান এবং বিপরীতমুখী ভেক্টরকে কি বলে? সো আমাদের এখানে কিন্তু অসম মান এবং বিপরীতমুখী ভেক্টর, অর্থাৎ এটা বিসদৃশ ভেক্টর কিন্তু। সো যা পড়ায় আসছি দেখো প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু বোর্ডে এমসিকিউ আসে, এবং আমি আবারও মনে করাই দিচ্ছি এগুলা কিন্তু আমাদের বোর্ডটা আগে আমরা সিকিউর করতে চাই। সো বোর্ডে যে টাইপের প্রশ্নগুলো আসে সেগুলো যাতে করে টেস্ট পেপার ধরলেই তুমি সবগুলো পারো, সেগুলোর জন্যই কিন্তু একদম বেসিক থেকে শুরু করা। তাই প্রত্যেকটা জিনিস যখন যা বলছি একটু মনোযোগ দিয়ে শুনবা, খেয়াল করবা, তুমি তারপরে টেস্ট পেপার সলভ করতে গেলে দেখবা যে ইনশাল্লাহ সবগুলাই তুমি নিজে নিজে অ্যান্সার করতে পারছো। ওকে, সো তাহলে এটা হচ্ছে বিসদৃশ ভেক্টর। ভেরি গুড। তারপরেরটা কি? সমান ভেক্টরের বৈশিষ্ট্য কি হবে? দেখো এগুলা পড়ছি আমরা। সমান ভেক্টর কি হতে হবে? অবশ্যই, আচ্ছা আমি কি আগের স্লাইডে লিখে ফেললাম? না লিখি নাই, গুড। দেখো সমান ভেক্টরের বৈশিষ্ট্য অবশ্যই সেটা হচ্ছে সমজাতীয় হতে হবে, মান সমান হতে হবে, দিক একই দিকে হতে হবে, অর্থাৎ তিনটাই কিন্তু হতে হবে 1 2 3, ঠিক আছে? তাহলে ডি হচ্ছে এটার আনসার। ভেরি গুড। পরেরটায় যাচ্ছি দ্রুত। এ যদি ভেক্টরটা, এই ভেক্টরটা একটা কি ভেক্টর? দেখো এটা কি একটা একক ভেক্টর? তাহলে একক ভেক্টর হতে গেলে তো মান 1 একক হতে হবে, কিন্তু আই এর সহগ 1 স্কয়ার, জে এর সহগ 1 স্কয়ার, কে এর সহগ 1 স্কয়ার। তাহলে এটা কত আসে? এটা কি 1 আসে? না তো, এটা তো আসতেছে √3। তাহলে মান কি 1 একক হচ্ছে? হচ্ছে না। তাহলে মান যদি 1 একক না হয় তাহলে কিন্তু এটা কোনো একক ভেক্টর না। সঠিক ভেক্টর মান কি 0? না তো, মান তো একটা আছে। তাহলে যার মান আছে সেটা কিন্তু একটা সঠিক ভেক্টর হবে। এটা কি অবস্থান ভেক্টর বলা যায়? অবশ্যই বলা যায়, কারণ এটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থার 1, 1, 1 মানে মূল বিন্দু থেকে 0 0 0, এই মূল বিন্দু থেকে কিন্তু 1 1 1 পয়েন্টকে নির্দেশ করছে। তাই এটাকে কিন্তু আমরা অবস্থান ভেক্টর বলতে পারবো। তাহলে সঠিক ভেক্টর এবং অবস্থান ভেক্টর এই দুইটাই হবে কিন্তু এখানকার আনসার। তাহলে 2 আর 3 এইটা হচ্ছে এটার উত্তর। তো আমরা উত্তর পাইছি। আমরা এবার এটাকে মুছে দিই, এইবার এটাকে মুছে দেই। ওকে ওকে, সো এখানে থাকলো আমাদের, এখানে উত্তর থাকলো, এখানে আর উত্তর রাখলাম না। ওকে, অবশ্যই এখানে উত্তরটা না দেই, এখানে উত্তরটা না দেই। ওকে, ঠিক আছে, চলো পরেরটাতে যাই। a সমান সমান 9i এবং b সমান সমান 1/9i হলে ভেক্টর দ্বয় কি সদৃশ ভেক্টর না? কেন সদৃশ ভেক্টর? কারণ দেখো এইখানে আমরা কিন্তু a ভেক্টরটা যেই দিকে কাজ করছে, b ভেক্টরটাও কিন্তু একই দিকে কাজ করছে, জাস্ট ইনভার্স হয়ে গেছে, 1/9 হয়ে গেছে। তাহলে b ভেক্টরটা কিন্তু তার চেয়ে ছোট। তাহলে দুইটা যেহেতু একই দিকে, তাহলে অবশ্যই এরা কিন্তু সদৃশ ভেক্টর বলতে পারবো। তো সদৃশ ভেক্টর বিপ্রতীপ ভেক্টর পরস্পর লম্ব তো না, কারণ এরা কি দুইটা একই দিকে নির্দেশ করছে, তাহলে আবার লম্ব হবে কিভাবে? সো তাহলে এখানে উত্তর হচ্ছে সদৃশ আর বিপ্রতীপ। 1 আর 2 হচ্ছে এটার আনসার। 1 এবং 2 এটাই হচ্ছে এটার আনসার। ওকে, ভেরি গুড, সুন্দর। 1 এবং 2 এটাই হচ্ছে এটার আনসার। ঠিক আছে, পরেরটাতে যাচ্ছি। a সমান সমান 2b হলে a and b ভেক্টর দ্বয় পরস্পর কি? a সমান সমান 2b হলে ভেক্টর দ্বয় পরস্পর কি? দেখো এইখানে দুইটা ভেক্টর, তারা কিন্তু সমান সমান চিহ্ন দিয়ে যখন দেখানো হয়েছে, এটা খেয়াল করো। a সমান সমান 2b, এটার মানে কি? a ভেক্টরটা পেতে হলে আমাকে b ভেক্টরের সাথে 2 দিয়ে গুণ করতে হবে। তার মানেটা কেমন ভাই? দেখো যদি b ভেক্টর দিয়ে আমি b ভেক্টরটা এইটা দিয়ে বুঝাই, এইটা যদি আমাদের b ভেক্টর হয়,
তাহলে টোয়াইস বি কোনটা হবে? টোয়াইস বি হবে জাস্ট একই দিকে এটা ডাবল, একই দিকে এটা ডাবল, এই পুরো ভেক্টরটাকে আমরা বলতে পারবো এটা হচ্ছে 2b ভেক্টর। বা আমি এটাকে একটু আলাদা করে রাখি, যে আমাদের এইটা যদি বি ভেক্টর হয় তাহলে এইটা কিন্তু সেই 2b ভেক্টর, এবং 2b ভেক্টরটা কিন্তু আসলে নাম দেওয়া হয়েছে কি, এ ভেক্টর দেওয়া হয়েছে। তাহলে দেখো এই বি ভেক্টর এবং 2b ভেক্টর দুইটা কিন্তু একই ডিরেকশনে কাজ করছে। তাহলে এটা অবশ্যই এটা খুলে রাখতে পারো, ওই প্লাগটা উঠে রাখলেই হবে। সো এইখানে আমাদের 2b যেই ভেক্টরটা আছে এরা কিন্তু অবশ্যই দুইটা পরস্পর কি, পরস্পর সদৃশ, বিসদৃশ অবশ্যই না, এবং এরা হচ্ছে সমরেখ, একই রেখা বরাবর কিন্তু এরা কাজ করবে, একই রেখা বরাবর এরা কাজ করবে। ওকে।